মুম্বাই নামটা শুনলেই আমাদের মনে প্রথম যেটা আসে সেটা হলো বলিউড ও বলিউডের চোখ ধাঁধানো অ্যাক্টর অ্যাক্ট্রেস। এই খোদ মায়ানগরী মুম্বাইতেই এক পরিচালকের জীবনে একবার ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা, যেটা উনি আমাদের চ্যানেল ভূত ভগবানে সকলের সাথে শেয়ার করে নিয়েছেন। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলো বলে থাকি। তাই আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, তারা নিজেদেরকে অনেক দিক থেকে সাবধান করতে পারবেন, তারা নিজেরাও সজাগ হবেন, ফলে তারা অনেক ক্ষেত্রে বিপদকে এড়িয়ে চলতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। আপনারা বহুদিন থেকে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে রাস্তাঘাট, প্রকৃতি, বাজার দোকানে কি পাওয়া যায় এগুলো দেখার আবদার করছিলেন। তো সেই জন্য আমাদের এই ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই নতুন চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। নাম হলো দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে রাস্তাঘাট, প্রকৃতি, বাজার দোকান এগুলোই দেখানো হচ্ছে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ওই চ্যানেলটাও। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি হলেন বলিউডের একজন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, এবং উনি রিকোয়েস্ট করেছেন যে ওনার আসল নামটা যেন আমি রিভিল না করি। তবে ওনার একদম কাছের যারা বন্ধুবান্ধব বা বাড়ির লোক যারা আছে তো তারা ওনাকে ডল বলে ডাকে। তো উনি ওনাকে এই ঘটনাটা বলার সময় ওনাকে ডল বলেই সম্বোধন করতে বলেছে। তো আমি ওনাকে ডল ম্যাডাম বলেই সম্বোধন করব। এবং আমি এটুকু বলতে পারি উনি একজন প্রচণ্ডই প্রতিভাবান একজন প্রডিউসার, এবং ওনার উনি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন বেশ কিছু বলিউড প্রজেক্টে, এবং যার মধ্যে কয়েকটা জিনিস কয়েকটা খুবই যথেষ্ট ফেমাস হয়েছিল, এবং আপনারাও হয়তো সেই ধরনের সেই অনুষ্ঠানগুলো দেখেছেন কখনো না কখনো। তো আমি সেই প্ল্যাটফর্মগুলোর নাম বলবো না এখানে, কিন্তু আমি এটুকু বলতে পারি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার উনি ভীষণই একজন গুণী মানুষ, এবং ওনার যে কাজগুলো রয়েছে বলিউডে সেগুলোও যথেষ্ট ভালো এবং ভালো মানের কাজ। তো এবারে আমি ঘটনাটা যখন আপনাদেরকে বলবো তো তার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা একটুখানি আপনাদেরকে বলে নিই। তো ম্যাডাম যেভাবে লিখেছেন তো আমি সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। এবং প্রথমে আমি কয়েকটা কথা বলি। তার মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে ডল ম্যাডাম যেটা লিখেছেন যে উনি কিন্তু ওনার জন্ম কিন্তু কলকাতায়, ঠিক আছে। ওনার বাবা পেশায় ছিলেন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং ওনার মা কিন্তু একজন ব্যাংক এমপ্লয়ি ছিলেন। এবং এই ডল ম্যাডাম কলকাতাতেই জন্মান, এবং ওনার যখন 5-6 বছর বয়স তো সেই সময় মুম্বাইয়ের একটা নামকরা ফিনান্স ফার্মে ওনার বাবা যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন তো সেখানে উনি একটা খুব বড় পোস্টে চাকরি পান। এবার যেহেতু ওখানে ওনার বাবার একটা ভালো পোস্টে চাকরি হয়ে যায় তো পুরো ফ্যামিলি নিয়েই ডল ম্যাডাম, ওনার মা, বাবা তিনজনেই কিন্তু মুম্বাইতে একদম সেটেল হয়ে যান। এবং ওখানে যাওয়ার পরেও কিন্তু ওনার মা আবার নতুন করে এখানের ব্যাংকে চাকরিটা উনি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে উনি মুম্বাই গিয়ে সেখানেও আরেকটা ব্যাংকে কিন্তু উনি জব পেয়ে যান। এবং ছোট থেকেই কিন্তু ডল ম্যাডাম যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছেন, এবং যেহেতু উনি নিজেই লিখেছেন যে ওনার পারিবারিক অবস্থা অত্যন্তই ভালো ছিল তো সেই জন্য ভালো স্কুলে পড়াশুনো করা, ভালো কলেজে পড়াশুনো করা, এবং
জীবনে উনি যা চেয়েছেন ছোটবেলা থেকে ওনার বাবা মা ওনাকে সেটাই দিয়েছে, এবং ছোট থেকেই ওনার বাবা মা ওনাকে কিন্তু বলেছিল যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। মানে আমি যেমন, ওনার বাবা যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, ওনার মাও ফিনান্স নিয়ে পড়াশোনা করেছেন, ব্যাংকে চাকরি করতেন, কিন্তু এই ডল ম্যাডামের উপরে কিন্তু এরকম কোনো চাপ ওনার বাবা মা চাপাননি। ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকেই বাড়িতে একটা পড়াশুনোর বেশ একটা পরিবেশ ছিল। ওনার বাবা মা দুজনেই চাকরি থেকে এসে বেশ কিছুক্ষণ সময় নিজেদের স্টাডিজের উপরে দিতেন। তো এগুলো দেখেই কিন্তু ডল ম্যাডামের ছোট থেকে বড় হয়ে ওঠা। ঠিক আছে, তো এরপরে আস্তে আস্তে উনি মুম্বাইতে যখন স্কুল শেষ করে কলেজে পড়েন, তো সেই সময় থেকেই ওনার কলেজেই, যে কলেজে আর কি পড়তেন, তো সেই কলেজেই একটা ফ্রেন্ডের সাথে ওর মানে খুব আলাপ হয় আর কি। তো সেখানে যখন আলাপ হয়, তো সেখান থেকেই ও আর কি জানতে পারে যে এই ফিল্ম প্রোডাকশন কিভাবে হয়, সেগুলো কিভাবে কাজ করা হয়। তো এইগুলো নিয়ে উনি অনেক কিছু জানতে পারেন। তো এগুলো নিয়ে জানার সাথে সাথে, এবং যেহেতু ওই বন্ধুর কিছু সোর্সিং ছিল, তো উনি কী করতে, মানে বলিউডে যে বিভিন্ন রকমের মুম্বাইতে যে স্টুডিও রয়েছে, মুম্বাইতে বা মুম্বাই থেকে একটু মানে বাইরের দিকে যত স্টুডিও রয়েছে, তো সেই স্টুডিওতে না মানে যারা ধরুন কাজ শিখতে চায়, এটা আগে নাকি বেশি হতো, তো তারা কিন্তু সেটে গিয়ে যদি রিকোয়েস্ট করতো যে আমি দেখতে চাই কিভাবে কাজগুলো হয় বা কিভাবে এই ধরনের কাজ পুরোটা মানে ইমপ্লিমেন্ট করা হয়, তো তারা নাকি দেখতে দিত। তো সেটা আগে থেকে বলে রাখতে হতো। তো এই রকমই একটা কাজের মানে বিষয়ের সুবাদে, মানে যেহেতু ওনার এক বন্ধু ছিল, তো সেই বন্ধুর কিছু পরিচিতি ছিল, তো সেই বন্ধুর পরিচিতিকে কাজে লাগিয়েই ওই বন্ধু এবং এই ডল ম্যাডাম দুজনে কিন্তু মানে বলিউডের একটা ফিল্মের সেটে এবং আর একটা সিরিয়ালের সেটে কিন্তু উনি দুবার যান। ঠিক আছে, মানে দেখুন টিভিতে তো আমরা প্রত্যেকেই বিভিন্ন বলিউড মুভিজ দেখি, তারপরে সিরিয়ালস দেখি, এগুলো তো আমরা সবসময়ই দেখে থাকি, কিন্তু এগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে শুটিং হয়, এবং লাইট ক্যামেরা ছাড়াও আরও যে শুটিং হওয়ার পরে পোস্ট প্রোডাকশন যে কত রকমের কাজ থাকে, এই বিষয়গুলো সম্পর্কে যখন ডল ম্যাডাম ওখানে গিয়ে দেখলেন এবং জানতে পারলেন যে কাজটা এইরকমভাবে হয়, তো এই বিষয়টার প্রতি না ওনার একটা খুব ইন্টারেস্ট জন্মায়। ঠিক আছে, এবং মানে যেরকম একটা, যেটা ডল ম্যাডাম লিখেছেন, যেগুলো দেখার পরে মানে সামনাসামনি অনেক সেলিব্রিটিকে উনি দেখার সুযোগ পান, তো এইটার ফলে না মানে ওনার মধ্যে একটা অদ্ভুত এই কাজটার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়। ঠিক আছে, এবং অ্যাট্রাকশন যখন তৈরি হয়, তো তখন সবাই ওনাকে বলেছে যে তাহলে তুই কি অ্যাক্ট্রেস হবি। তো আর উনি বাবা মায়ের একমাত্র মেয়ে, ফলে উনি যদি হতে চাইতেন বা বাড়িতে যদি বলতেন যে আমি অ্যাক্ট্রেস হতে চাই, তাহলেও হয়তো বাড়িতে ওনাকে কেউই বাধা দিত না, কারণ ছোটবেলা থেকে ওনার মা বাবা ওনাকে খুব ফ্রিডম দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে ম্যাডাম কিন্তু মানে অ্যাক্ট্রেস হব এই ধরনের ওনার কোনো মানে চিন্তাভাবনা এলো না, কিন্তু ওনার মনে হলো যে অ্যাজ প্রডিউসার উনি হয়তো অনেক কিছু নতুন করতে পারেন, বা কাজটা কিভাবে করা যায় সেই দিক থেকে হয়তো উনি নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন, বা ওনার যে চিন্তাভাবনা একটা ফিল্মের প্রতি বা একটা ধরুন কোনো অনুষ্ঠান হবে সেটার প্রতি, সেটাকে উনি কীভাবে প্রডিউস করতে পারেন, সেটা ফিল্ম হোক কোনো সিরিয়াল হোক, সেই দিকটায় ওনার কিন্তু একটা চরম ইন্টারেস্ট ক্রিয়েট হয়। এবার এইটা নিয়ে উনি যখন কলেজের শেষের দিকে, ওনার গ্র্যাজুয়েশনের যখন শেষের দিকে, তখন থেকে কিন্তু উনি টুকটাক পড়াশোনা করতে শুরু করলেন। ঠিক আছে, এবার যাই হোক ওনার কলেজ শেষ হয়ে গেল। এবার কলেজ শেষ হয়ে যাওয়ার পরে উনি একটা জায়গায় মুম্বাইতেই তো একটা প্রাইভেট ব্যাংকে উনি প্রথমে কাজ নিলেন। ঠিক আছে, তো বললাম যেহেতু ওনার বাবা মা প্রথম থেকে প্রচণ্ড সাপোর্টিভ ছিলেন, তো উনি চাকরি করছেন, কিন্তু চাকরি করতে করতে ওনার সবসময় মনে হয়েছিল যে কিছু একটা মিসিং রয়েছে, কিছু একটা আমি এমন কিছু করতে চাই যেটা আমি সত্যি সত্যি মন প্রাণ দিয়ে করতে পারবো। তো এইভাবে উনি প্রায় ৮-৯ মাস চাকরিটা করেন, এবং উনি কিন্তু একটা বেশ ভালো পজিশনেই মানে ট্রেনি হিসেবে ঢুকেছিলেন। কিন্তু সেখান থেকে উনি ওনার বাড়িতে একদিন কথা বললেন, তো উনি ওনার বাবাকে বলেন কথাটা যে আমি এরকম ফিল্ম প্রডিউসার হতে চাই। তো তখন ওনার বাবা বলেন যে ঠিক আছে, তোমার যখন মনে হচ্ছে যে তুমি এই জিনিসটা করতে পারবে, তাহলে তুমি একটা কাজ করো, দিল্লিতে একটা বিশাল ইনস্টিটিউট আছে, সেখানে অ্যাক্টিং থেকে শুরু করে এই ধরনের ফিল্ম প্রডিউসিং, ফিল্ম ডিরেকশন, মানে ডিরেক্টর হতে গেলে যা যা আর কি গুণ লাগে, তো সেই সমস্ত বিষয় কিন্তু
পড়ানো হয়, ঠিক আছে? মানে দিল্লিতে একটা বিশাল ইনস্টিটিউট আছে, আপনারাও হয়তো নাম জানেন। তো বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি সেখানে ভর্তি করছি, তুমি আগে জানো বিষয়টা। মানে শুধু দেখলাম ভালো লাগলো, কাজ করতে কালকে চলে গেলাম, এভাবে তো কাজ হয় না। তোমাকে আগে বিষয়টা সম্পর্কে জানতে হবে, তার জন্য যে রেলিভেন্ট পড়াশুনো আছে সেটা তোমাকে করতে হবে, এবং তারপরে যদি তুমি মনে করো যে হ্যাঁ সত্যিই তুমি কাজটা পারবে, এবং পড়তে পড়তে যদি তোমার ভালো লাগে এটা করতে, তবেই তুমি এখানে আসো, তো তোমাকে আমি ভর্তির ব্যবস্থা করছি। তো ওই থেকে হচ্ছে ডলি ম্যাডামের শুরু। তো উনি তো খুব খুশি, ওনার বাবা এক কথায় রাজি হয়েছেন, মাও বললেন যে ঠিক আছে, তোর যখন ইচ্ছে হচ্ছে তুই কর, কিন্তু যদি তোর কোনো জায়গায় মনে হয় বা কোনো দিন মনে হয় যে আমার এটা ভালো লাগছে না, আমি এটা করবো না, তাহলে কিন্তু তুই সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যাক করবি। তো ডলি ম্যাডাম বললেন যে ঠিক আছে, ডল ম্যাডাম বললেন যে ঠিক আছে। তো ওনাকে ওনাকে তারপরে তার কি কয়েক মাসের মধ্যে উনি দিল্লিতে অ্যাডমিশন পেয়ে গেলেন। তো সেখানে উনি মানে বিভিন্ন আর কি যা যা ওনাকে পড়ানো হলো সেখান থেকে তো উনি ভালো মতো শিক্ষা নিয়ে ফিরলেন। এবং এখানেই যেটা ডল ম্যাডাম লিখেছেন সেটা হচ্ছে আপনারাও হয়তো জানবেন, সেটা হচ্ছে যে এই ধরনের মানে কাজ করার সময় শুধুমাত্র মানে যেটা খাতায় কলমে পড়ানো হলো এভাবে তো শুধুমাত্র কাজটা হয় না। তো তখন কি হয় যে যারা এই ধরনের কাজ করে, তো তাদেরকে না প্রথমে বড় বড় প্রডিউসারদের সাথে থেকে মানে একদম সেটে গিয়ে, যেখানে আর কি শুটিংগুলো হয় সেই সেটে গিয়ে কিন্তু বড় বড় প্রডিউসারদের সাথে কাজ করতে হয়। মানে সেটাকে একটা স্টাইপেন্ড তারা দেয়, এবং মানে অ্যাকচুয়ালি মেন পারপাসটা হচ্ছে কাজ শেখা। তো উনি একজন অত্যন্ত বড় গুণী একজন নামী প্রডিউসারকে আর কি উনি অ্যাসিস্ট করেন, মানে যখন উনি মুম্বাই ব্যাক করলেন। এবং সেখানে থেকে উনি বড় প্রডিউসারের থেকে কিভাবে কাজ হয়, কিভাবে কাজ করতে হয় অ্যাজ প্রডিউসার, কি করে একটা প্রজেক্টে কাজ করতে হয়, কিভাবে সেই প্রজেক্টটাকে অন্য কাজের থেকে কি করে বেটার করা যায়, কিভাবে প্রত্যেকটা পদে পদে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে মানে কাজের মানে কোন কাজটা কিভাবে করলে সব থেকে বেটার হবে, কোন জায়গায় অ্যাক্টরের আরেকটু ভালো পারফর্ম করতে পারবে, এই সমস্ত বিষয়টা কিন্তু এই প্রডিউসারকে দেখতে হয়। এবং পুরো জিনিসটার দায়িত্বে কিভাবে কাজ করতে হয় সেটা একেবারে হাতে কলমে শেখা, ঠিক আছে? এবং এই সময় কিন্তু ওনার জীবনে সেই মানে কি বলবো সেই ভয়ঙ্কর ভৌতিক বিষয়টা ওনার কিন্তু ওনাকে এক্সপেরিয়েন্স করতে হয়। তো সেইবারে এই ডল ম্যাডাম লোনাভলাতে একটা প্রজেক্টের কাজের জন্য গেছিলেন। এবার উনি যে নামকরা যে বড় ডিরেক্টরের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন, তো তিনিও গেছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস আরও প্রচুর ক্রু মেম্বার্স থাকে, ক্যামেরা পার্সনস থাকে, মানে পুরো একটা টোটাল টিম। তো টিম মিলে কাজে গেছে, এবং লোনাভলার 3-4টে লোকেশানে শ্যুট হওয়ার কথা, ঠিক আছে? এবারে লাস্ট যেদিন শ্যুট ছিল, তো সেদিনটা হচ্ছে মানে একদমই মানে কিছু ছোট ছোট দৃশ্য শ্যুট করার ব্যাপার ছিল, বেশি মানে টোটাল হয়তো 6-7 মিনিটের জন্য শ্যুটটা হবে। তো যেহেতু সেদিন কোনো ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট শ্যুট ছিল না, তো তার আগের দিন রাতে যিনি বড় যিনি আর কি প্রডিউসার ছিলেন, প্রডিউসার তারপরে ডিরেক্টর আর একজন ছিল, তো তার সাথে আর একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন। তো তারা সবাই বেরিয়ে গেছে, মানে যারা সিনিয়র তারা সবাই বেরিয়ে গেছে। এবং যে 3-4জন কলাকুশলী যাদের সেই দিনের মানে পরের দিনের সকালে একটু শ্যুট ছিল, তো তারা আর কিছু ক্যামেরা পার্সনস আর কিছু ক্রু মেম্বার যারা থাকে তারা ছিল। এবার সেই সময় ডল ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করছে, আর ডিরেক্টরের সাথেও বললাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস আরও দুজন এসেছিলেন, তারাও কাজ শিখছেন আর কি। তো সবাই মিলে রাতের বেলা গল্প করছে যে পরের দিন তো অত চাপ নেই, আর পরের দিন বেশিক্ষণের শ্যুটও নেই, ফলে চাপটা অনেকটাই কম আছে, তো ওরা একটুখানি রাতের বেলা গল্প করছে। এবারে আচ্ছা দেখুন, আমি একটা কথা এখানে বলে রাখি, এই বিষয় সম্পর্কে আমি কিন্তু বিশেষ কিছুই জানি না। তো ম্যাডাম যেভাবে লিখেছেন আমি কিন্তু ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো ম্যাডাম যেটা বলেছেন যে এই ধরনের যখন কোনো প্রজেক্টে, সেটা সিনেমা হোক বা কোনো সিরিয়াল হোক, মানে কোন লোকেশনে শ্যুট হবে, কোথায় কোথায় শ্যুট হবে, এগুলো দেখার কিন্তু আলাদা একটা টিম রয়েছে, ঠিক আছে? এবারে মানে মেন তো ওনার একটা বিশাল হোটেল বুক করেছিলেন লোনাভলাতে, তো সেখানেই অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে সবাই ওখানেই ছিল। এবারে যেখানে মানে পরের দিনের যে শ্যুটটা হওয়ার কথা সেটা হচ্ছে একটা বাংলোতে শ্যুটটা হবে। এবার লোনাভলার ওই যে বাংলোটা, ওই বাংলোটায় কিন্তু এর আগেও 2-3টে কাজ হয়েছে, ঠিক আছে?
2-3টে কাজ হয়েছে। এবার সেই জন্য মানে যারা এই ধরনের লোকেশনগুলোকে কন্ট্যাক্ট করে বা বুকিং করে তাদের একটা আলাদা টিম থাকে। এবার ওনারা মানে ওই পরের দিন যেহেতু ওখানেই 6-7 মিনিটের মানে আর কি দৃশ্য আর কি ওনাদেরকে শ্যুট করতে হবে, তো সেই জন্য না ওনারা সকাল সকালই মানে সকাল সকাল যেহেতু এখানে আসতে হবে, তো তাই জন্য সবাই মিলে ওই পুরনো যে বাংলোটা, মানে ওটা বহু পুরনো বাংলো, মানে একদম মানে যখন আর কি 1950-এর সময় আর কি তৈরি, বুঝতেই পারছেন কতটা পুরনো বাংলোটা। তো সেখানে 1950-এরও আগে আর কি, স্বাধীনতার সময়কার আর কি বলা যেতে পারে, ওই সময়কার আর কি বাংলোটা। তো সেখানে সবাই চলে এসছে। এবার ওই বাংলোটায় খুবই সুন্দর আর কি, পুরো কাঠের, একদম ইউরোপিয়ান স্টাইলে বানানো, কাঠের সুন্দর। তো খুব ভালো লাগছে। তো কাজ নেই, বেশ সবাই মিলে আর কি বসে গল্প আড্ডা করছে, কিভাবে কে কীরকম কাজ শিখছে এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এই রকম সময় ডল ম্যাডাম বলছে যে এই জায়গাটা না খুব সুন্দর লাগছে আমার। তো তখন আরেকজন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তো সে বলছে হ্যাঁ আমি এই জায়গায় আগে একবার কাজ করেছি, এই বাড়িটা বলছে অমুক একটা লোকের বাড়ি। আর পিছনের যে জায়গাটা রয়েছে মানে বাংলোটার না মানে দুটো পার্ট আছে। একটা পার্ট ওরা এই ধরনের শুটিং হোক বা এই ধরনের কাজে ওরা ভাড়া দেয়, আর একটা পার্ট, একটা ছোট পার্ট, ছোট বাংলো মতো পার্ট, সেখানে মালিকের লোকজন যদি কখনো আসে তারা থাকে। তো তখন তো মানে এই ডল ম্যাডামের খুব আনন্দ হয়েছে যে ঠিক আছে, বা সেরকম একটা এত হিস্টোরিক্যাল প্লেসের মতো, এত পুরনো, তো ঠিক আছে চলো একটু ঘুরে দেখা যাক। তো দেখছে বাংলোটা, ঘুরছে, খুব সুন্দর সাজানো গোছানো। এমনিতেও লোনাভলাতে মানে এরকম সুন্দর সুসজ্জিত বাংলো প্রচুর দেখা যায়, ঠিক আছে। এবারে ঘুরছে ফিরছে, দেখছে খুব ভালো লাগছে। এবার বাড়ির যে পিছনটা ছিল সেখানে না একটা ছোট সুইমিং পুল মতো ছিল, মানে অ্যাকচুয়ালি দুটো সুইমিং পুল ছিল। বড় যে বাংলোটা তার একটা সাইডে একটা সুইমিং পুল রয়েছে, আর পিছনের অপেক্ষাকৃত যে ছোট বাংলো সেখানেও একটা ছোট সুইমিং পুল মতো রয়েছে। তো ওনারা তো সবাই মিলে অনেক রাত অবধি গল্প টল্প করেছে। তো তারপরে ভাবছে যে ঠিক আছে কালকে শুটিং আছে, তো যে যার মধ্যে এবার তাহলে ঘুমিয়ে পড়া যাক। তো ওনারা যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। তো ম্যাডামও ঘুমিয়ে পড়েছেন ওনার ঘরে। এবার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে না ওনার একটা কোনো কারণে ঘুমটা ভেঙে যায়, ঠিক আছে। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে ওনার ঘুমটা ভেঙে গেছে, এবং ভাঙার পরে উনি ভাবছেন যে মানে আচ্ছা ঘুমটা যখন ভেঙেই গেল, মানে কিছুটা আর ঘুম আসছে না ওনার, ঠিক আছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে একটুখানি পায়চারি করি, জায়গাটা এত সুন্দর। এবং ওনারা যখন এসেছিলেন তখন প্রায় বিকেল বিকেল এসেছিলেন। ওনারা লোনাভলার একটা অন্য লোকেশনে ছিলেন, সেখানে একটা বড় হোটেলে ওনারা ছিলেন। তো সেখান থেকে ওনারা বাই কার এই বাংলোটায় এসেছে। এবার উনি ভাবলেন যে একটু পায়চারি করে দেখি। তো ওনার যে মানে ঘরটা ছিল, ওনার জন্য যে ঘরটা আর কি বরাদ্দ ছিল, সেই ঘরটা ছিল একটু পিছনের দিকে। মিন্স মানে বড় বাংলোটারই একটু পিছনের দিকে, যেখান থেকে ওই পাশের যে ছোট বাংলোটা সেই দিকে যাওয়ার আর কি, ঠিক আছে। তো উনি ভাবলো যে ঠিক আছে। আর বাংলোটা না মানে পুরো লাইট ফাইট জ্বালানো, একদম সুন্দর। মানে ভিতরে ভিতরের দিকে যে লনগুলো রয়েছে, বাগানের মতো লন করা, রাস্তা করা, সেসব জায়গায় কিন্তু পুরো আলো জ্বলছে। মানে এরকম নয় যে অন্ধকার বা ভয় পাওয়ার মতো বা আনসেফ, এরকম একদমই নয়। তো উনি হাঁটাচলা করছেন। তো করতে করতে তো এবার যেটা উনি শুনেছিলেন যে ওই ছোট বাংলোর দিকটা হচ্ছে মালিক পক্ষের যদি কেউ আসে তারা থাকে, ফলে সেখানে কেউ নেই, সেখানে লাইট জ্বলারও কোনো ব্যাপার নেই। আর একজন করে কেয়ারটেকার আছে ঠিকই, কিন্তু সে ওইখানটায় শোয় না, সেই বড় বাংলোর দিকটাতেই এসে শোয়। তো উনি একবার দেখছে যে বাংলোটা দেখি একটু কীরকম। তো উনি দেখছেন যে বাংলোর পাশে না কিছু সোলার প্যানেল বসানো রয়েছে, মানে কিছু সোলার ল্যাম্পও রয়েছে। ওগুলো রাতের বেলাটা এমনিই জ্বলে, আবার দিনের বেলা ওগুলো বন্ধ হয়ে যায়। তো দেখলেন, ওনার বেশ ভালো লাগলো। তো ভালো লাগার পরে উনি ওনার ঘরে চলে এলেন। মানে বেশ কিছুক্ষণ পায়চারি ঠায়চারি করে উনি আবার ঘরে চলে এলেন। এবার আসার পরে উনি দরজাটা ভিতর থেকে লক করেছেন, নিজের ঘরের রুমের দরজা অবশ্যই উনি লক করবেন। তো লক করে যখন উনি ভিতরে আসেন, আসার পরেই একটা মুহূর্তের জন্য ওনার মনে হলো, মানে হয় না যে আপনি হয়তো বাড়িতে বা ঘরের মধ্যে, আপনার ঘরে হয়তো আপনি একা রয়েছেন, এবার দরজাটা আপনি বন্ধ করলেন, তারপরে হয়তো আপনি যে বড় যে লাইটটা আপনার ঘরে জ্বলছে, সব থেকে উজ্জ্বল যে লাইটটা, সেটা হয়তো আপনি অফ করলেন। এবার ভাবুন যে আপনি ধরুন লাইটটা অফ করছেন এবং আপনার মুখটা আপনার ঘরের যে বড় যে জানলাটা রয়েছে সেই জানলাটা কিন্তু বন্ধ, কিন্তু জানলার একটা পর্দা দেয়া রয়েছে,
এবার আপনার চোখটা যদি লাইটটা বন্ধ করার সময় ওই পর্দার দিকে থাকে এবং যেই মুহূর্তে আপনি লাইটটাকে অফ করলেন সেই মুহূর্তে যদি আপনি দেখেন যে আপনার ঘরের মধ্যে ওই পর্দার কাছে কেউ একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে বলুন আপনার ঠিক কীরকম লাগতে পারে? ভাবুন তো। এবার ওনার ক্ষেত্রে, এই ডল ম্যাডামের ক্ষেত্রে কিন্তু একদম এক্স্যাক্ট এই ব্যাপারটাই হয়। উনি যেই মুহূর্তে লাইটটা অফ করছিলেন, ওনার চোখটা ছিল এই জানলার পর্দার দিকে এবং বন্ধ, জানলা বন্ধ, পর্দাটাও দেওয়া। ঠিক সেই মুহূর্তে মনে হলো, লাইটটা বন্ধ হলো ঠিকই, কিন্তু ওই বন্ধ হতে হতে ওনার মনে হলো যে উনি দেখলেন ঘরের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েটাকে দেখতে প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এটা দেখার সঙ্গে সাথে উনি লাইটটাকে আবার অন করে দিয়েছেন, মানে নিজেই প্রচণ্ড চমকে গেছেন। তো সঙ্গে সঙ্গে উনি সুইচটা অন করে দিয়েছেন। এবার সুইচটা অন করার পরে উনি দেখছেন না, সব কিছুই তো ঠিক আছে, ঘরে কেউ নেই, ঘরে কেউ থাকার কথাও নয়। তো সাডেনলি ওনার মনে হলো ব্যাপারটা তাহলে ঠিক কী হলো, আমি হঠাৎ করে একটা মেয়েকে ভাবে দেখলাম কেন? যাই হোক, তো ওনার তো উনি কিছু বুঝতে পারলেন না। একটু জল খেলেন, একটু চোখে মুখে জল দিলেন, তারপরে আবার উনি এসে শুলেন। ঠিক আছে? এবার শুয়ে তো উনি পড়লেন। এবার শোবার পরে ওনার মানে কি কি ঘটলো সেটা একটুখানি আমি আপনাদেরকে বলি। এবং এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র এখানেই শেষ হবে না, এর পরেও যে ঘটনাটার একটা অন্য ফোল্ড আছে, সেটা আপনারা যত বেশি ঘটনাটা মানে শুনবেন আপনারা ততটাই বুঝতে পারবেন। যাই হোক, তো উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এর কিছুক্ষণ পরে ওনার ঘুম কিন্তু আসেনি, উনি জেগেই ছিলেন, চোখটা জাস্ট বন্ধ করে। এমন সময় দেখছেন যে মানে উনি শুনতে পেলেন যে ওনার দরজায় কেউ নক করছে। ঠিক আছে? এবার উনি ভাবছেন যে হঠাৎ করে দরজায় নক করছে, এটা আবার কীরকম? মানে উনি এত জায়গায় কাজ মানে বুঝতেই পারছেন যে এই ধরনের কাজ করতে গেলে অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তো উনি ভাবছেন যে এত রাতে কে আবার নক করবে? তখন না উনি ভাবলেন যে মানে দরজাটা কি খুলবো? তো উনি ভাবলেন যে না, আগে বাইরে থেকে জিজ্ঞেস করি। তো উনি বেশ কিছুক্ষণ নকটা শোনার পরে উনি ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করলেন যে কে কে এসছে। তো তখন মানে ওনার সাথে আমি বললাম যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন, তো তিনিও কাজ করছিলেন। তো মানে ছেলে মেয়ে অনেকেই ছিল। তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সুরেশ। ঠিক আছে? তো সে হচ্ছে একদম মানে মানে মহারাষ্ট্রেরই ছেলে, তো সুরেশ। তো বলছে যে আমি সুরেশ। তো ওদের সবাই মানে টিমের চেনা লোক, তো দরজাটাও খুলে দিয়েছে। তো তারপরে ওই ডল ম্যাডাম সুরেশকে বলছে যে কী ব্যাপার, এত রাতে কেন? আর যদি কিছু বলতো তুমি আমাকে ফোনে বলতে, ঘরে তুমি হঠাৎ করে কেন আসতে গেলে? মানে বলছে তুমি এত রাতে আর কষ্ট করে কেন ঘরে এলে? তো তখন সুরেশ বলছে যে সুরেশ যে ঘরে ছিল সেই ওর ঘরেই আর কি ওর সাথে আর একটা ছেলে ছিল, সেও ওদেরই মেম্বার আর কি, মানে ওই টিম মেম্বার। তো তার নাম হচ্ছে চেতন। তো সুরেশ বলছে যে চেতনের নাকি খুব শরীর খারাপ হয়েছে। ঠিক আছে? এবার হঠাৎ করে এরকম শুনলো যে, আর লোনাভলাতে ওনারা আর কি যেখানটায় আর কি মানে এই বাংলোটা, সেটা কিন্তু মানে একটু বলা যেতে পারে পাহাড়ি জায়গায়। ঠিক আছে? তো চেতনের শরীর খারাপ, তখন তো মানে ডল ম্যাডামও ঘাবড়ে গেছেন যে কি ব্যাপার হলো, হঠাৎ করে কি শরীর খারাপ হয়ে গেল। এবার দেখুন, পুরো সমস্ত মানে অনেক ক্রু মেম্বারই রয়েছে, তাদের গাড়ি রয়েছে, ওদের প্রোডাকশানের লোকজন রয়েছে। তো সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, তাহলে এক্ষুনি আমরা দেখছি এখানের যে কেয়ারটেকার আছে তাকেও বলছি। তো তখন বলছে কেয়ারটেকারও ঘরে এসছে। তো সে বলছে যে এখানে কাছাকাছি কোনো ভালো ডাক্তার নেই, ওকে মোটামুটি 10 কিলোমিটার মতো দূরে নিয়ে যেতে হবে চেতনকে। তো তখন না ডল ম্যাডাম কি করেছে, বলছে যে ঠিক আছে আমি আসছি বলে উনি ফোনটা নিয়েছে। ফোনটা নিয়ে উনি যার দরজাটাকে জাস্ট এমনি করে লাগিয়ে, জাস্ট সাধারণভাবে একটু লাগিয়ে উনি বলছে যে ঠিক আছে, সুরেশকে বলছে যে চলো তোমার ঘরে যাই, দেখি চেতনের কী প্রবলেম হয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি ভাবছে যে এবার আরও বাকি, বলছে যে বাকিরা সবাই জানে? বলছে হ্যাঁ বাকিরা সবাই জানে। তখন এই বলে না মানে সুরেশ কী করেছে, ও না বলছে যে ঠিক আছে তুমি আসো বলে না ও দৌড়ে চলে গেছে। ঠিক আছে? দৌড়ে চলে গেছে এবং মানে ওরকমভাবে দৌড়ে গেছে। আর তখন অত রাতের বেলা, তো ডল ম্যাডামও পিছন পিছন আসছে। এবার ওদের যে ঘরটা ছিল, মানে সুরেশ আর চেতন যে ঘরটায় শুয়েছিল, সেটা ছিল দোতলার একটা ঘরে। ঠিক আছে? এবার এত জোরে সুরেশ ছুটে চলে গেছে, কারণ এটা ইমার্জেন্সি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না। তো মানে ওর থেকে অনেকটা এগিয়ে গেছে, ডল ম্যাডামের থেকে। তো তখন পিছন পিছন ডল ম্যাডাম আসছে আসছে। এবার যে একটা সিঁড়ি আছে,
মানে এই বাংলোর একতলা থেকে দোতলায় যাওয়ার একটা সিঁড়ি রয়েছে। এবার পুরো বাংলোয় ভিতর থেকে বাইরেটা পুরো মানে ঝকঝকে আলো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড মেনটেন্ড একটা প্রপার্টি বলা যেতে পারে। তো সেখানে দেখছে যে সিঁড়ির কাজটা কীরকম একটা অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, তো কোনো রকমে উনি হাতড়ে হাতড়ে মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে উনি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠছে। এমন সময় মানে প্রচণ্ড মানে ওই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দৌড়ে দৌড়ে উঠতে গেলে যা হয়, একটা সিঁড়িটা ছিল কাঠের। তো কোনো মানে কী করে হলো উনি নিজেও জানেন না, ডল ম্যাডাম যেটা লিখেছেন উনি ইমেলে, যে আমি নিজেও জানি না কী করে হলো, উনি হঠাৎ করেই মানে হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে মানে একটা স্টেপ উনি মিস করে যান এবং উনি গড়িয়ে পুরো পড়ে যান। মানে 4-5টা সিঁড়ি উনি মানে সিঁড়ি থেকে উনি পড়ে যান। বুঝতেই পারছেন যে একটা কাঠের সিঁড়ি থেকে হুড়মুড়িয়ে পড়ে যাওয়া মানে তৎক্ষণাৎদের জন্য হাতে পায়ে একটু বেশ লাগলো। এবং ওই যে উনি পড়ে গেলেন কাঠের সিঁড়িতে না, মানে এমনি যদি আপনি যাতায়াত করেন বা কাঠের মেঝের উপর দিয়ে যদি আপনি হাঁটাহাঁটি করেন, তার কিন্তু একটা বেশ আওয়াজ হয়। এবার ওই কাঠের সিঁড়ি দিয়ে উনি ওভাবে দুপ করে পড়ে যাওয়ায় একটা বেশ জোরে আওয়াজ হয়েছে এবং সেই আওয়াজে কিন্তু ওই কেয়ারটেকার যে ছিল সে জেগে গেছে। সে সঙ্গে সঙ্গে চলে এসছে, বলছে ম্যাডাম কি হয়েছে, ম্যাডাম কি হয়েছে। এবং তারপরে ওই সিঁড়ির ওখানে একটা লাইট ছিল, সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছে। এবার লাইটটা যখন জ্বালিয়ে দিয়েছে তো ডল ম্যাডামও অবাক হয়ে গেছে যে লাইটটা এখানে তাহলে অফ ছিল কেন, এবং উনি ওই লাইটের সুইচটাকেই বারবার প্রেস করেছিলেন, কিন্তু তখন কিন্তু লাইটটা জ্বলছিল না। তো তখন মানে ডল ম্যাডাম কোনোখানে মানে কোনো রকমে উঠেছেন এবং ওনার পায়ে একটু তখনকার মতো পায়ের যে একদম যে ছোটো আঙুলটা সেটা একটুখানি মচকে গেছিলো, খুব ব্যথা করছিল না। তো তাও উনি সেই বিষয়টাকে ইগনোর করেন এবং ইগনোর করে বলছে যে মানে চেতনকে কি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ওর এখন শরীরের কী অবস্থা। তো তাও মানে উনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছে। তো কেয়ারটেকার যিনি ছিল তো তিনি বলছেন যে কার কি হয়েছে, আমি তো কিছু জানি না। তো তখন ম্যাডাম একটু রেগে গেছে যে এই বলল যে চেতনের এত শরীর খারাপ, কেয়ারটেকার নাকি বলেছে যে আশেপাশে কোনো ভালো ডাক্তার নেই, তাকে অনেকটা দূরে নিয়ে যেতে হবে। আবার এই এখন বলছে কার কি হয়েছে। তো ভেবেছে এই হয়তো অন্য মানে কেয়ারটেকার, হয়তো ওপরে অন্য কোনো কেয়ারটেকার আছে। তো উনি ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ওপর অবধি গেছে, ওনার সাথে আর কথাই বাড়ায়নি। তো ওই যে কেয়ারটেকার ভদ্রলোক সে বলছে ম্যাডাম আপনি আস্তে আস্তে চলুন, আপনার কী প্রয়োজন বলুন, আমি যাচ্ছি। তো বলছে দূর, এই একটা ছেলে অসুস্থ হয়ে পড়েছে, কে কোনো হেল্প করেনি, এখন আমাকে জিজ্ঞেস করছে। তো এই ভেবে উনি কোনো রকমে এরকম ব্যথা পানি কোনো রকমে উঠে উনি ওপরে গেছেন। এবারে যাবার পরে উনি দেখছে যে প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, ঠিক আছে, এবং কারোর যে কিছু হয়েছে মানে যেটা আর কি সুরেশ এসে বলল যে ওর চেতনের শরীর খারাপ হয়েছে, বাকি ক্রু মেম্বাররাও এসে ফোন টোন করা হচ্ছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। তো সেরকম কোনো চিহ্ন ওপরে নেই। প্রত্যেকটা ঘরের ভিতরে যারা যারা রয়েছে তারা ঘুমোচ্ছে, মানে কোনো আওয়াজও আসছে না, কিছু না। এবার উনি মোটামুটি এটুকু জানতো যে ওপরে ঢুকে ডান দিকের ঘরটায় সুরেশ আর চেতন রয়েছে। এবার উনি ভাবছে যে কী হলো, সবাই সবার ঘরে ঢুকে গেছে, মানে তাহলে কি ওকে হসপিটালে নিয়ে চলে গেল। এবার ভাবছি যে আমি ফট করে কি দরজাটায় নক করব নাকি আমি ফোন করব। তো উনি একটা ফোন করেন এবং ফোনটা যখন উনি করেন মানে সুরেশের ফোনেই ফোনটা করে, তো ফোনটা না প্রথমে যায় না, মানে কলটা প্রথমে সাকসেসফুল হয় না। দ্বিতীয়বার যখন ফোনটা উনি করেন তো তখন দেখে যে ফোনটা কেউ তুললো না। তার কিছুক্ষণ পরে উনি ওখানেই দাঁড়িয়ে কিছু বুঝতে পারছেন না যে কী করবে, ছেলেটার এত শরীর খারাপ, কিছু একটা হয়ে যদি যায়, কী শরীর খারাপ হয়েছে, কেন শরীর খারাপ হচ্ছে, কিছুই জানা যাচ্ছে না। তো তার কিছুক্ষণ পরে ফোন করেছে, ওই সুরেশই ঘুরিয়ে ফোন করেছে। সুরেশ ফোন করে বলছে যে কী হয়েছে ম্যাডাম। তখন বলছে যে তুমি আমাকে বলো যে এখন মানে চেতন কেমন আছে, ওকে কি হসপিটালে নিয়ে গেছো। তখন বলছে চেতন তো ঠিকই আছে, ও তো ঘুমোচ্ছে, ওর কি হবে। তখন বলছে কেন, একটু আগে যে তুমি আমার রুমে এসছিলে, বলতে এলে আমাকে যে চেতনের শরীর খারাপ হয়েছে, ওর এরকম শরীর খারাপ লাগছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো সঙ্গে সঙ্গে না বলছে যে আমি তো এরকম উপরে দাঁড়িয়ে রয়েছি, আমি উপরে উঠতে গিয়ে আমি মানে সিঁড়ির ফসকে আমি পড়ে গেছি, তো এই সমস্ত কিছু উনি ফোনে বললেন। তো সঙ্গে সঙ্গে সুরেশ ওর রুম থেকে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে বলছে ম্যাডাম আপনি সব কী বলছেন, আমি তো আপনার রুমে যাইনি, আমি কেন যাব, চেতন তো ঠিকই আছে। এই যে ঘটনাটা ঘটলো মানে একটু আগে যে সুরেশ ওনার ঘরে এলো, ঘরে এসে বলল যে এরকম চেতনের শরীর খারাপ হয়েছে,
উনি এসে দেখছে যে ব্যাপারটা ওরকম কিছুই না। তো উনি না মানে প্রথমে যেটা উনি লিখেছেন যে প্রথমে উনি ভাবতে পারছেন, উনি বিশ্বাস করতে পারছেন না যে মানে এরকম কেউ মজা করতে পারে। তো তখন না মানে উনি আর কি বলেই দিয়েছে যে আচ্ছা সুরেশ, তুমি কি মাঝরাতে আমার সাথে মজা করছো? কালকে কিন্তু আমাদের একটা কাজ আছে। উনি বলেই দিয়েছে, মানে ওনার না মানে এত রাগ হয়ে গেছে যে আমি এভাবে দৌড়তে দৌড়তে নিচ থেকে ওপরে এলাম, আর এই বলছে যে সব ঠিক আছে। তো তারপরে উনি সিকিউরিটিকে, মানে ওখানে যে কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞেস করেছে। সে তো প্রথমেই বললো যে না এরকম কোনো ঘটনা ঘটে, সে তো মানে আকাশ থেকে বললো কথাটা শুনে। তো উনি না তখন ভাবছে যে ব্যাপারটা হলোটা কি। তো যাই হোক, উনি আর কথা বাড়াননি, কারণ পরের দিন কাজ রয়েছে। আজ যদি মাথা গরম করে রাগারাগি করে, কালকে এদের সাথেই কাজ করতে হবে। তো একটা প্রজেক্টের কাজ চলছে, এভাবে তো কাজ করা যায় না। তো উনি আর কথা বাড়ালেন না, উনি নিচে নেমে এলেন। নিচে নেমে আসার পরে ডল ম্যাডাম প্রায় 1-1.5 ঘন্টা চুপচাপ বসে ভাবলেন যে ব্যাপারটা হলোটা কি, আমি এতটা ভুল কি করে দেখলাম। আর যদি সুরেশের সাথে মানে এর আগেও উনি কয়েকবার কাজ করেছেন, তো সুরেশ ছেলেটা ওরকম নয় যে এতখানি মানে মিথ্যে কথা বলবে। আর ও বলছে যে কেউ শরীর খারাপ হয় না, এরকম কারো শরীর খারাপ নিয়ে কেউ এভাবে একটা কাজে এসে এত দূরে কেউ মিথ্যে কথা বলবে না। তো ওনার না মানে কীরকম একটা মনে হলো, মানে সেই সময় যেটা এই ডল ম্যাডাম লিখেছেন যে ওনার একটা কীরকম আনক্যানি ফিল হলো যে এটা কীরকম হলো, মানে এরকম তো হওয়ার কথা ছিল না। যাই হোক, তো সেই রাতটা কাটলো এবং পরের দিন সকালবেলা উনি ওনার যে কাজ ছিল, যে যেটুকু শ্যুট আর কি বাকি ছিল, সেটুকু কিন্তু খুব ভালোভাবেই কাজটা হয়ে গেল। ওনার পায়ে প্রচণ্ড ব্যথা, তারপরে উনি ওখানে একজন ডাক্তারের কাছে দেখাতে গেলেন। মানে ওই যে বলেছিল যে সুরেশ আগের দিন রাতে এসে যে আশেপাশে কোনো ভালো ডক্টর নেই এরকম, কিন্তু না, ওখানে একটা বড় ক্লিনিক রয়েছে, সেখানে গিয়ে উনি দেখালেন। তো সেটা দেখে টেকে ডাক্তার বলল যে পায়ে মানে পাটা মচকে গেছে, ওনাকে একটু রেস্টে থাকতে হবে। এবার যেহেতু মানে এখানে না মানে যেটা ম্যাডাম লিখেছেন যে এই ধরনের কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় রিওয়ার্ক করতে হয়। তো সেদিন অল্প সময় শ্যুট থাকলেও মানে এত বেশি রিওয়ার্ক করতে হলো যে মোটামুটি কিন্তু সেদিন বিকেল হয়ে গেল কাজগুলো মানে আর কি গোটাতে। মানে ওনাদের ভাষায় যেটাকে বলে প্যাক আপ নাকি। তো প্যাক আপ করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেল। তো তারপরে এটাই স্থির হলো যে এখন আর এখান থেকে বেরোনো হবে না, কালকে ওখান থেকে সোজা ওনারা মানে যে যার মানে মুম্বাই আর কি আসার জন্য ওনারা রওনা হবে। তো সেদিনটা ওখানেই থাকতে হবে। তো এবারে সেদিন মানে তারপরে আর কি 2-3 দিনের একটা ছুটি রয়েছে, একটা গ্যাপ রয়েছে, তারপর 2 দিন পর থেকে আবার কাজ শুরু হবে ওই প্রজেক্টেরই বাকি কাজগুলো। তো সবাই মোটামুটি একটু মানে ঝাড়া হাত পা হয়েছে, একটু তখনকার মতো কাজের প্রেশারটা অনেকটা কমে গেছে। তো কাজের সময় তো ম্যাডাম পুরো মন দিয়ে কাজটা করেছেন। তো আবার যখন কাজ টাজ হয়ে গিয়ে যখন বিকেলবেলা বসেছেন, তো তখন সবাই জিজ্ঞেস করেছে যে সেই সুরেশ চেতন জিজ্ঞেস করেছে যে ম্যাডাম, জল ম্যাডাম কী ব্যাপার ছিল, মানে হিন্দিতেই আর কি বলছে, কি ম্যাডাম ম্যাডাম আপনি এভাবে কেন রাতের বেলা বললেন, ব্যাপারটা কী? তো তখন ডল ম্যাডাম বললেন যে আমি এরকম এরকম একটা কিছু দেখেছি। এবার ব্যাপারটা যা হয় আর কি, এরকম একটা ঘটনা যখন ঘটে তো যেটা আদতে হয়নি, তো সেরকম ব্যাপার একটা ওভাবে বলতে তো সবারই একটু হেজিটেশন হয় যে কে কী ভাববে। তো তখন উনিও মানে ব্যাপারটাকে না অতটা সিরিয়াসলি বললেন না। উনি বললেন যে হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছি বা কিছু একটা হতে পারে, বাট আই এম সরি যে তোমাদেরকে রাতের বেলা তোমার ঘুম ভাঙিয়েছি। কিন্তু ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে উনি জানেন যে ব্যাপারটা কতটা সত্যি। ওনার যে কোনো হ্যালুসিনেশন হয়নি বা ওনার যে কোনো শুনতে ভুল হয়নি, এটা হওয়ার কথাও নয়। মানে একটা জলজ্যান্ত মানুষ একজনের ঘরে এসে বলবে এবং সে পুরোটা ভুল শুনবে, এটা তো হতে পারে না। তো যাই হোক, তো ম্যাডাম তখনকার মতো বিষয়টা চেপে গেলেন। তো পরে সেই দিনটা ডল ম্যাডাম ভাবলেন যে ওনাদেরই আর একজন যে মেম্বার রয়েছে ওনাদের টিমে, তার নাম ছিল রিয়ানা। তো উনি ভাবলেন যে রিয়ানার সাথে ওনার রুমে একসাথে উনি শোবেন। কারণ ওনার না মানে একটা কীরকম আনক্যানি ফিল আসছিল, ওনার মনে হচ্ছিল বারবার যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। কারণ উনি জানতেন যে মানে এভাবে চেতনের যে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার যে একটা কথা, এটা এতটা মিথ্যে কথা সুরেশ বলতে পারে না, কারণ ওটা বলা সম্ভব না। মানে একটা মানুষের সাথে কাজকর্ম করা বা সেটার একটা এনভায়রনমেন্ট থেকে তো বোঝা যায় এরকম একটা বাজে মানে কি বলবো, একটা চালাকি বলুন বা একটা ইয়ার্কি, এটা কেউই করবে না কাজের মাঝখানে। তো পুরোটা মিলিয়েই না ওনার একটা শরীরটাও একটু খারাপ লাগছিল, যে চিন্তা করে যে আমি এতটা হ্যালুসিনেশন কি করে করলাম। তার ফলে ওনার পাটাও একটু ব্যথা ছিল। তো ভাবলো যে ঠিক আছে আমি ওর রুমে শুই।
তো রিয়ানা তো তখন অলরেডি আর এক 2-3টে মেয়ের সাথে ওখানে ওর রুমে শুয়েছিল। তো রিয়ানা তখন বলল যে তাহলে চলো আমি তাহলে তোমার রুমে যাচ্ছি। তো তখন ডল ম্যাডাম বললেন যে ঠিক আছে। তো তখন ডল ম্যাডাম আর ওই রিয়ানা একসাথে ওনার ঘরে শুয়েছে। এবার কিছুক্ষণ দুজনে মিলে একটু গল্প টল্প করেছে। তো পরের দিন আর তো কোনো চাপ নেই, ওরা মুম্বাই ফিরে যাবে। তো এরকম গল্প করতে করতে দুজনেই কিছুক্ষণ পরে শুয়ে পড়েছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই ডল ম্যাডাম দেখতে পাচ্ছে যে মানে রিয়ানা কীরকম, মানে একটা অস্বস্তি হলে মানুষের ঘুমের মধ্যে যদি বা কারো শরীর খারাপ লাগে বা খুব গরম লাগে বা ঠান্ডা লাগে যেরকম একটা মানুষ করবে, ঠিক সেরকম করছে। তো ওনারও ঘুমটা ভেঙে গেছে ডল ম্যাডামের। তো ডল ম্যাডাম জিজ্ঞেস করছে যে রিয়ানা তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তো দেখছে যে রিয়ানা না মানে একটা কীরকম যেন করছে, মানে কিছু একটা বলতে চাইছে বাট ও বলতে পারছে না। আর ওকে দেখে বোঝা যাচ্ছে ওর শরীরে কিছু একটা প্রবলেম হয়েছে। তো তখন না উনি ভাবছে যে কি করা যায়। তো দেখছে যে ঘরে একদম ঠিকঠাকই টেম্পারেচার রয়েছে। আর লোনাভলা জায়গাটা কিন্তু বেশ মানে একটা প্লিজেন্ট ওয়েদার থাকে প্রায় সব সময়। তো ওয়েদারের দিক থেকে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো তখন উনি কী করেছে, ঘরে লাইটটা অন করেছে। ঘরে লাইটটা অন করে উনিও একটু ঘাবড়ে গেছে যে কী হলো, রিয়ানা তো ঠিকই ছিল, কীরকম একটা করছে, ও কিছু একটা বলতে পারছে না। তো তখন রিয়ানা বলছে আচ্ছা আমি কাউকে তাহলে ডাকছি, তোর মানে কোনো যদি তোমার অসুবিধা হয় তাহলে বলো, আমরা কোনো মেডিকেল হেল্প নিব। তো এমন সময় রিয়ানা উঠে বসেছে, ওনার হাতটা চেপে ধরেছে, মানে জাস্ট একটা এরকম বোঝাতে চাইছে যে না আমি ঠিক আছি। তো ডল ম্যাডাম আর কাউকে ফোন টোন করেনি। এমনি আগের দিন উনি নিজে একটা এরকম ফোন করেছিল, তাতে উনি বুঝতে পেরেছে যে কিছু একটা সেরকম অসুবিধে হয়তো হয়নি। তা সত্ত্বেও মানে আবার ভাবছে যে কাউকে আবার ডিস্টার্ব করব। তো এমন সময় মানে ওই মানে রিয়ানা যখন আর কি ওর হাতটা চেপে ধরেছে, তো তখন বলছে যে ঠিক আছে তাহলে আমি একটু ঠিক আছি। তো তখন জলটার দিকে দেখাচ্ছে। তো উনি এক গ্লাস জল দিয়েছে। তো জলটা খাওয়ার পরে না রিয়ানা মানে মোটামুটি বোঝা যাচ্ছে ও একটু ধাতস্থ হয়েছে। তো ধাতস্থ হওয়ার পরে রিয়ানা যেটা বলছে যে আমার না মনে হচ্ছিল যে আমার গলাটা কেউ একটা চেপে ধরেছে। বলছে যে গলা চেপে ধরলে যেরকম একটা অস্বস্তি হয়, আমার না সেরকম একটা অস্বস্তি হচ্ছিল। এবার দেখুন হঠাৎ করে যদি এরকম একটা কথা কেউ বলে তাহলে ন্যাচারালি একটু ভয় তো লাগবেই যে কী এমন ঘটনা ঘটলো বা কী এমন ওর হলো যে ওর মনে হলো ওর গলাটা কেউ চেপে ধরছে, ঘরে এই দুজন আছে আর কেউ নেই। আর তো তখন মানে ডল ম্যাডাম না একটু ঘাবড়ে গেছে। তখন ডল ম্যাডাম বলছে আমি তো মানে ঘুমোচ্ছিলাম, আমার কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি, পায়েও ব্যথা করছিল, তা আমি তো ঘুমোচ্ছিলাম, মানে এমন নয় যে আমি কিছু দেখেছি বা কিছু আমার মনে হয়েছে। তো তখন ওই রিয়ানা বলছে কি যে হতে পারে আমার হয়তো মানে যেটা উনি লিখেছেন ম্যাডাম যে ওই সময় ও না আমার একটা ডায়েটে ছিল। তো যারা এই ধরনের একটা ডায়েটে থাকে তো সেক্ষেত্রে ও না রাতের বেলাটা খুব হালকা খাবার খায়, স্যালাডই বেশিরভাগ খায়। তো এরকম অনেক সময় হয় যে হয়তো অনেকক্ষণ আগে ডিনারটা করেছে, অনেক সময় খুব খিদে পেয়ে যায় মাঝরাতের দিকে। তো তখন এই ডল ম্যাডাম বলছে যে আচ্ছা তুমি তো ডিনারে শুধুমাত্র স্যালাডই খেয়েছো, অত তোমার খিদে পেয়ে গেছে। তো তখন ওনার কাছে কিছু মানে কুকিজ ছিল, ডাইজেস্টিভ কুকিজ ছিল, তো উনি দিয়েছে বলছে তুমি এটা খাও। তো মেয়েটা খেয়েছে। তো খাওয়ার পরে না মানে ওকে দেখে বোঝা যাচ্ছে ও আগের থেকেও আর একটু বেটার ফিল করছে। তো তখন রিয়ানা বলছে যে আমি একটা কথা যদি বলি তুমি কি বিশ্বাস করবে? তো ডল ম্যাডাম বলছে হ্যাঁ কেন বিশ্বাস করবো না, কি হয়েছে? তো তখন ডল ম্যাডামকে আর কি ওই রিয়ানা বলছে যে বিশ্বাস করো আমার কিন্তু মানে প্রথম থেকে অসুবিধাটা হচ্ছিল না, আমি ঠিকঠাকই ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমার একটা অস্বস্তিতে ঘুমটা ভাঙে এবং তখনও কিন্তু আমার মনে হয়নি যে আমার গলাটা কেউ টিপে ধরছে। আমার জাস্ট নর্মালি ঘুমটা ভাঙে, আমি তোমার দিকে একবার তাকাই, দেখি তুমি উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছো। তো আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে ঘুমটা ভেঙে যেতেই পারে। তো আমি একটুখানি ফোনটা নিয়ে 3-4 মিনিট একটু ফোনটা চেক করলাম। তারপরে আমি ফোনটা রেখে আবার ঘুমানোর যখন ট্রাই করছি আমার মনে হলো যেন আমার মানে পায়ের উপরে মানে পা দুটোর উপরে ভর দিয়ে কেউ একটা বসলো, চেপে একটা বসলো। বলতে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। তো ঠিক তার কিছুক্ষণ পরে থেকেই আমার মনে হলো যেন মানে ঠিক যেরকমভাবে খুব ভারী কোনো মানে বলছে কোনো হাত বা ওরকম কিছু নয়, বাট খুব ভারী কিছু একটা জিনিস মনে হলো যেন আমার গলার উপরে কেউ আস্তে আস্তে চেপে দিচ্ছে এবং সেটা আস্তে আস্তে গলা থেকে নাকের দিকেও চলে যাচ্ছে। মানে যেমন আমি ভারটা অনুভব করতে পারছি, একটা চাপ অনুভব করছি, ঠিক তার সাথে সাথে আমার মনে হলো যেন আমাকে কেউ নিঃশ্বাসটা আটকে নিচ্ছে।
দেখুন, রাতের বেলা আপনি ধরুন একটা কাজের জন্য আউটডোরে গেছেন, বাড়ি থেকে দূরে গেছেন, তো সেখানে যদি কেউ আপনাকে, আপনার সহকর্মী কেউ যদি একটা এরকম ঘটনা বলে যেখানে মাঝরাত হয়তো পুরো ইউনিট মিলিয়ে বেশ কয়েকজন লোক আছে, প্রায় 14-15 জন পুরো বিল্ডিংটার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও যদি একটা এরকম ঘটনা আপনি শোনেন, অবভিয়াসলি আপনারও কিন্তু একটু ভয় লাগবে। তো সেম জিনিসটা কিন্তু এই ডল ম্যাডামের ক্ষেত্রেও হয়, ওনার কিন্তু খুব ভয় লাগে। কিন্তু দেখুন, ভয় লাগলেই তো আর হলো না, কাজ করতে এসছে, কাজটা করতেই হবে। তো উনি তখন রিয়ানাকে বলে যে তুমি এসব নিয়ে এত ভেবো না, হতে পারে তোমার হয়তো প্রেশারটা ড্রপ করেছে বা কিছু একটা হয়েছে, তুমি বরং মুম্বাই ফিরে গিয়ে একবার তুমি ডাক্তারের চেক আপ করিয়ে নিও। তো যাই হোক, তো ওকে একটু বুঝিয়ে বাঝিয়ে মানে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার এই ডল ম্যাডাম বসে বসে ভাবছে যে আমার সাথে কালকে একটা এরকম ঘটনা ঘটলো, আবার আজকে রিয়ানার সাথে এই ঘটনাটা ঘটলো, এবং আমি জানি আমি যা এক্সপেরিয়েন্স করেছি বা ওই যে সুরেশ এসে যে আমাকে চেতানের শরীর খারাপের কথা বলেছিল সেটা সম্পূর্ণ সত্যি কথা, কিন্তু ওখানে গিয়ে যা বুঝলাম বা পরের দিনও যা কথা বলে সেটা বোঝা গেল সেটাতে ওরকম কিছু করেইনি, ও আসেইনি। আবার আজকে যেখানে সুস্থ সবল ছিল রিয়ানা, সেখান থেকে হঠাৎ করে এরকম ওর একটা এক্সপিরিয়েন্স হলো, এরকম একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু ওর সামনে তো এটা বলা যাবে না। তো তখন ও ভাবছে যে ব্যাপারটা কি, ঠিক আছে। তো এইটা ভেবে ও না মানে ভাবলো যে না, এভাবে তো হয় না। তো তখন এই ডল ম্যাডাম করলেন কি, উনি তখন একটু বেরোলেন, মানে মানে মোটামুটি রিয়ানা ঘুমিয়ে পড়েছে, একটু বেরোলেন দেখার জন্য যে কেউ কি কোনো রকমের বদমাইশি করছে বা কিছু কি, মানে এখানে কিছু কি গন্ডগোল আছে, তাহলে তো টিমকে, যারা আর কি এই ধরনের লোকেশন স্পটগুলোকে যারা বুক করে তাদেরকে একটা ফিডব্যাক দিতে হবে। তো উনি বেরিয়েছেন। বেরোনোর পরে উনি একটা অদ্ভুত রকমের, মানে কেউ গুনগুন করে গান গাইলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা উনি আওয়াজ পান, এবং সেই আওয়াজটা আসছিল ছোট যে বাংলোটা ছিল সেই ছোট বাংলোর দিক থেকে। তো উনি ভাবলেন এত রাতের বেলা এখানে কে গুনগুন করে গান করবে, আর ওখানে একজন কেয়ারটেকার থাকতো আর একজন সিকিউরিটি থাকতো, এবং তারা একা একাই থাকতো, এমন না যে তারা ফ্যামিলি নিয়ে থাকতো, আর ইউনিটের সবাই ঘুমোচ্ছে। তো ভাবছি যে কে হতে পারে, মানে ওনাদের ইউনিটে যে কটা মেয়ে আছে, আর মেয়েদের গলায় কিন্তু গানটা। তো তখন উনি দেখেন যে ওই যে মানে লোরাভলাতে না, ওটা একটুখানি মানে বেশ একটা উঁচু জায়গার উপরে বাংলোটা ছিল, মানে জায়গাটার অলটিটিউডটা অনেকটাই উঁচু। তো জায়গাটা পুরো ঘিরে একটা সুন্দর ফেন্সিং করা রয়েছে পুরো বাংলোটা জুড়ে। তো একদম ওই ছোট বাংলোর একদম সাইডে দেখেন একটা মেয়ে, মানে মেয়েটাকে অন্ধকার আর আলোর, মানে পুরোপুরি একদম যে আলোর মধ্যে রয়েছে মেয়েটা তাও নয়, আবার যে খুব ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে তাও নয়, সাইড ফিরে একটা মেয়ে দেখতে গান করছে। এবং ওই যে মেয়েটি গান করছে সেই মেয়েটি কিন্তু এই ডল ম্যাডামদের ইউনিটের কোনো মেয়ে নয়। আর বারবারই শুনেছেন যে মালিক পক্ষ এখানে ওইভাবে আসে না, আর মালিক পক্ষ যখন আসে সেই সময় এখানে কোনো শুটিং বা কোনো কাজের জন্য মানে বড় বাংলোটা দেয়া হয় না, এরকম সময় দেখি ওনারা আসে। তো ভাবছে এত রাতে এই মেয়েটা কোথা থেকে এলো। তো উনি ভাবছেন যে আরে মেয়েটার সাথে একটু কথা বলবো নাকি। তো এরকম ভাবতে ভাবতেই জাস্ট চোখের পলকে, যেটা ডল ম্যাডাম লিখেছেন যে চোখের পলকে না মেয়েটা পুরো ইনভিজিবল হয়ে গেল, মানে হাওয়ায় মিলিয়ে গেল নাকি মেয়েটা কোথাও ঢুকে গেল, কোথাও চলে গেল, মানে বোঝাই গেল না। কিন্তু ম্যাডাম ইমেলে পরিষ্কার লিখেছেন যে আমি কিন্তু ওই মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে ব্যাপারটা ভাবছিলাম যে ওর সাথে আমি কথা বলবো কি বলবো না, এইটা ভাবতে ভাবতে মেয়েটা ইনভিজিবল হয়ে গেল। এবং মেয়েটা ওখান থেকে যদি ছোট বাংলোটাতেও ঢুকতো তাহলেও কিন্তু দেখা যেত যে মেয়েটা এসে ঢুকলো, কিন্তু ওখান থেকে আর যাওয়ার কিছুই নেই, মানে ওখানে যা শেষ হয়ে গেছে। তাহলে মানে ওই পাঁচিলটা টপকে পেরোতে হয়, সেটাও যদি টপকায় সেটা ওরকম মুহূর্তের মধ্যে টপকানো সম্ভব নয়। যাই হোক, ওনার বিষয়টা খুব অড লাগলো। তো উনি ভাবলেন যে ঠিক আছে, কালকে তো সকালে বেরিয়ে যাওয়া হবে, আর এসব নিয়ে আমার ভেবে লাভ নেই। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি চলে এলেন। আসার যখন মানে যখন উনি এলেন, এসে জাস্ট উনি মানে লাইটটা না, মানে ওখানে ঘরে অনেক রকমের লাইট ছিল, একটা লাইট ছিল খুব তীব্র, আর একটা লাইট ছিল আরেকটু ডিম, তারপরটা আরেকটু ডিম এরকম। তো উনি মাঝামাঝি একটা লাইট জ্বালিয়ে উনি বেরিয়েছিলেন। এবারে ডল ম্যাডাম যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে উনি দেখছেন যে রিয়ানা বসে রয়েছে খাটের উপরে। রিয়ানা খাটের উপরে বসে রয়েছে, বসে না মানে এক দৃষ্টে মানে দরজার দিকে মানে তাকিয়েছিল। আর অ্যাজ সাচ একটা এরকমই মনে হলো যে রিয়ানা যেন এই ডল ম্যাডামের জন্যই অপেক্ষা করছিল।
তো ডল ম্যাডাম যখন ঘরে ঢুকেছে, ঢুকে ওকে ওরকমভাবে মানে বসে থাকতে দেখবে যে খাটের উপরে একদম দরজার দিকে মুখ করে, সেটা আর উনি এক্সপেক্ট করেনি, ভেবেছে হয়তো ঘুমোচ্ছে, ঘুমিয়েই থাকবে। তো রিয়ানাকে না ওই রকমভাবে বসে থাকতে দেখে উনি না একটুখানি থতমত খেয়ে যান যে কী ব্যাপার হলো, মেয়েটা এভাবে বসে আছে কেন। তো ডল ম্যাডাম মানে ওনাকে বলছে যে তোমার শরীর কি ঠিক আছে? আমি না এটা মানে একটুখানি আমার ঘুমটা আসছিল না, তা আমি ভাবলাম যে একটু বাইরেটা পায়চারি করে দেখি, তোমার হঠাৎ করে এরকম মনে হলো। আমারও আগের দিন জানোই তো, আমি ভেবেছিলাম আমাকে সুরেশ ডাকতে এসেছিল। তো এরকম অনেক রকমের কথাবার্তা বলছে। কিন্তু উনি মানে এই ডল ম্যাডাম নিজের মনে মানে বেশ 2-3 মিনিট কথা বলে গেল, কিন্তু রিয়ানা ওনার একটা প্রশ্নেরও উত্তর দিল না, একটা কথারও কোনো জবাব দিল না। এবার 2-3 মিনিট যখন উনি কথা বলে গেলেন, উনি না প্রথমে বুঝতে পারেননি, ব্যাপারটা উনি খেয়াল করেননি। 2-3 মিনিট পরে ওনার কেন জানি না মনে হলো যে আমি এত কিছু বলছি, রিয়ানা একটাও তো অ্যান্সার করছে না, একটা কথাও তো বলছে না। তখন উনি মানে রিয়ানার দিকে তাকিয়েছে, এবং রিয়ানার দিকে যখন তাকিয়েছে তখন উনি দেখছে রিয়ানার চোখটা পুরো উল্টে রয়েছে। মানে এটা কিন্তু প্রথমে ছিল না, মানে যখন উনি ঘরে ঢুকেছিলেন ডল ম্যাডাম, তখন কিন্তু রিয়ানা স্বাভাবিক ছিল, জাস্ট চুপচাপ বসেছিল, দ্যাটস ইট, বাট ওরকম চোখ উল্টে ছিল না। তো দেখছি রিয়ানার চোখ দুটো উল্টে গেছে, আরও দুটো কান পুরো লাল হয়ে গেছে। আর ওকে দেখে মনে হচ্ছে যেন ও কোনো একটা কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে, ঠিক আছে? আর চোখ দুটো না মানে পুরোপুরি উল্টে গেছে এরকম নয়, মানে মণি দুটো না অনেকটাই উপরের দিকে উঠে গেছে, বাট পুরো উপরের দিকে উঠে যায়নি, মণিটা অনেকটা উপরের দিকে উঠে গেছে। এবার এই জিনিসটা দেখে না মানে যেটা ডল ম্যাডামের হয়েছে সেটা উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবং দেখুন, এরকম যখন কোনো ঘটনা ঘটে মানুষের মনে তো প্রথমে মানে এটাই আসবে যে নিশ্চয়ই ওর কোনো শরীর খারাপ করছে বা কিছু। তো উনি তো রিয়ানাকে বলছে, রিয়ানা তোমার কি হয়েছে, কি হয়েছে, এরকম বলে উনি চিৎকার করছে। করতে করতে উনি কি করেছে, ভাবলো যে এবার তো তাহলে ইউনিটের কাউকে ডাকতে হবে। তো উনি সঙ্গে সঙ্গে ওনাদের এই ধরনের মানে ইউনিটের যে মানে ম্যানেজমেন্টের যে দায়িত্বে ছিল সেই ভদ্রলোককে ফোন করে দিয়েছে। সে আর কি মানে ওখানে অন্য একটা রুমে ছিল। তো তাকে ফোন করে বলছে রিয়ানা একটা মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা এসো। আমরা অত রাতে প্রথমে একবার ফোন করেও পাইনি। রিয়ানা না মানে কিছু বলছে না, মানে জাস্ট একটা ওরকম করে আছে, চোখটা ওরকম করে উল্টে রয়েছে, হাফ উল্টে রয়েছে। তো এর পরে যেটা হলো, ওরা তো সঙ্গে সঙ্গে চলে এসছে 2-3 জন। ওরা যখন ঢুকেছে তখনও রিয়ানার চোখটা উল্টে ছিল, বাট অতটা উল্টে ছিল না, মানে কিছুটা মনিটা উপরের দিকে ছিল। বাট যখন ডল ম্যাডাম দেখেছেন তখন কিন্তু ওর মনিটা অনেকটাই উপরের দিকে চলে গেছিল। তো সবাই মিলে রিয়ানাকে মানে হাত ধরেছে, তারপরে ওকে জল দিচ্ছে, সঙ্গে সঙ্গে মানে ডাক্তারকেও কল করা হয়েছে। তো এবার তখন না মানে ওরকম সবাই যখন এসে পৌঁছো, আলটিমেটলি 5-6 মিনিটের মধ্যে রিয়ানা কিন্তু স্বাভাবিক হয়েছে। তো যাই হোক, ডাক্তার এলো। তো ডাক্তার এসেও মানে চেক আপ করলো, বলছে যে ওর প্রেশারটা খুব মানে ফল করে গেছে। বলছে প্রেশার ফল করে গেছে, ওকে ওষুধ দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে, আর যা হয় আর কি ডাক্তাররা যেরকম চেক আপে থাকার কথা বলে সেরকমভাবেই বলেছে। বলে এই সমস্ত কিছু হতে হতে প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা বেরিয়ে গেছে। আর রিয়ানা তখন না মানে রিয়ানাকে দেখে বলছে যে ও প্রচণ্ড টায়ার্ড, ও শরীরটা খুব খারাপ লাগছে, মানে এইরকম একটা কন্ডিশন। তো তখন কি হলো, তো সবাই চলে গেল, ডাক্তারবাবু চলে গেল, তো সবাই মানে একটু খুব তটস্থ হয়ে পড়েছে কি হচ্ছে ব্যাপারটা। তো তারপরে রিয়ানাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি শরীর খারাপ হয়েছিল, যে তোমার চোখ মুখ ওরকম হয়ে গেছিল। তো রিয়ানা তখন বলছে যে আমি জানি না আমার ঠিক কী হয়েছিল, শুধু এটুকু আমার মনে আছে, আমি শুয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, তো ঘুমের মধ্যে আবার আমার একটা অস্বস্তি হয়, এবং অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা যখন ভেঙে যায় আমি পাশে তাকাই, তো পাশে দেখি যে ডল ম্যাডাম নেই ঘরে। তা আমি ভাবলাম যে ডল ম্যাডাম হয়তো কোথাও গেছে, বা হয়তো প্রথমে আমি ভেবেছি টয়লেটে গেছে। তো তারপরে আমি ভাবি যে ঠিক আছে, আমার আর কি দরকার আছে, হয়তো কোথাও বেরিয়েছে বা কিছু। তো ঠিক তারপরেই আমি শুতে যাচ্ছি, আমার মনে হলো যেন কেউ আমাকে শুতে দিচ্ছে না, মানে কেউ একজন ঘাড় ধরে মনে হলো যেন আমাকে উঠিয়ে বসালো। এবং তারপরে আমি নড়তেও পারছি না, চড়তেও পারছি না, আমি চোখ ঘোরাতে পারছি না, আমি ঘাড় ঘোরাতে পারছি না, পুরো শরীর স্টিফ হয়ে গেছে। মানে এইটুকু শুধু ওর মনে আছে, এর বাইরে কি হয়েছিল, কখন হয়েছিল, কিচ্ছু জানে না, ঠিক আছে? তো ব্যাপারটা খুবই অদ্ভুত টাইপের লাগলো। ডাক্তারও এসে ওটা, ডাক্তার বলেছে ওর প্রেশার ফল করেছে। এবার যাই হোক, তো সেদিন তো ওরকমভাবেই রাতটা কেটে গেল। বাকি রাতটুকু সকালবেলা সবাই মুম্বাই ব্যাক করার জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
এবারে যাই হোক, তো পরের দিন আবার মানে এসেই ও এখানে আবার ডাক্তার দেখালো, তো ডাক্তারও বললো যে না এখন ঠিক আছে, আপনি হয়তো খুব স্ট্রেসে ছিলেন, আপনার খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি, আপনি একটা ডায়েট প্ল্যানের স্পেসিফিক একটা ডায়েটে রয়েছেন, সেটার হয়তো অনেক সময় বডি তো সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকে না, তো আপনি হয়তো ওরকম ডায়েট মেনটেন করছেন বলে আপনার হয়তো এটা প্রবলেম হয়েছে, আপনি কটা দিন একটু নর্মাল খাবার দাবার খান, একটু বেশি করে ঘুমোন, এরকম বলেছে। কিন্তু এত কিছুর মধ্যেও ডল ম্যাডামের সেই দিনের পর থেকে একটা কীরকম যেন মনের মধ্যে একটা ভয় জন্মে গেল, এবং উনি বাড়িতে এলেন, 2 দিন ওনাদের কাজ ছিল না, তো 2 দিন বাড়িতে ছুটি। ডল ম্যাডামের বাড়িতেও ওনার মনে হলো, সবসময় ওনার মনে হচ্ছে কেউ যেন মানে ওনার ক্ষতি করতে চাইছে। মানে উনি বলছেন যে আমার ফ্ল্যাট অনেক উঁচুতে, তা আমি, ওনার ফ্ল্যাট হচ্ছে যেখানে আর কি উনি থাকে সেটা হচ্ছে 14th ফ্লোর, ঠিক আছে। এবার উনি নিচ থেকে 14th ফ্লোরে উঠছেন, উঠতে উঠতে 7 কি 8 ফ্লোরে উনি লিফট থেকে নেমে যান, ঠিক আছে, এবং ওনার হঠাৎ করেই মনে হয় যে ওনার লিফটে না, এবার ওনার সিঁড়ি দিয়ে যাওয়া উচিত। এইরকমভাবে ওনার পায়ে একে তখনও ব্যথা রয়েছে, উনি 7 তলা অবধি এসেছেন লিফটে, 7 তলা পরে আরও 7টা তলা ওনাকে মানে স্টেয়ার কেস ক্লাইম্ব করে সিঁড়িতে চড়ে ওনাকে উঠতে হবে। তো উনি ওঠা শুরু করলেন, এবং উনি বুঝতে পারছেন যে ওনার পায়ে প্রচণ্ড লাগছে, ব্যথা করছে, কেন জানি না ওনার মনে হলো যে নিজেকে একটু কষ্ট দিই। ঠিক সেম ওয়েতে উনি মানে ওনার কিচেনে গেছিলেন কিছু একটা স্যালাড কাটার জন্য, তো ওনার মনে হলো যে আমি শশাগুলোকে আরও পাতলা পাতলা করে স্লাইস করি। এই করতে করতে ওনার 4 আঙুলের যে ডগাগুলো সেগুলো কেটে যায়, এবং উনি বলছেন আমি জানি না কেন আমার তারপরেও আমি থামছি না, আমি ওরকম করেই যাচ্ছি। আমার মা তারপরে দেখে আমাকে সরায় ওখান থেকে, পুরো রক্ত বেরিয়ে গেছে, মানে আমি যেন নিজের মধ্যে ঠিক নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো 2 দিন এরকমভাবেই ওনার কাটে। ওনার প্রচুর আরও কাজকর্ম থাকে, সেই কোনো কাজকর্ম উনি করেনি, মানে ল্যাপটপ নিয়ে উনি বসতেই পারছেন না, এরকম অবস্থা। তো এরপরে উনি 2 দিনের পরে যখন আবার কাজে জয়েন করলেন মুম্বাইতে, ওনাদের যে শুটিংয়ের যে ফ্লোরে যে কাজ হচ্ছিল, যে প্রজেক্টে কাজ হচ্ছিল, তো সেখানে উনি গেলেন। তো সেখানে গিয়ে ওনার কাজকর্ম ঠিকমতো হচ্ছে না, ভুলভাল কাজ হয়ে যাচ্ছে। তো উনি তখন বললেন যে আমাকে একটা দিন ছুটি দিন, আমার একটু প্রচুর শারীরিক সমস্যা হচ্ছে। তো যেহেতু উনি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ছিলেন, তো কাজ তো প্রচুরই থাকে, তবুও ওনার যে সিনিয়র ছিলেন, যে মেন যে প্রডিউসার ছিলেন, তো তিনি বললেন যে ঠিক আছে তুমি একটা ছুটি নাও, আমি শুনেছি তোমার কিছু অসুবিধে হয়েছিল আমি চলে আসার পরে ওখান থেকে। তো উনি তারপরে ছুটি নিয়ে নেয়। এবার ছুটি যখন নিয়ে নেন, মানে যেটা ডল ম্যাডাম বলেছেন যে উনি ছোটো থেকে ওনার কোনো প্রবলেম হলে উনি ওনার বাবাকে বলতেন, তো উনি পুরো কথাটা উনি ওনার বাবাকে বলেন যে এই ঘটনা ঘটেছে এবং এরকম এরকম, তারপর থেকে আমার প্রবলেম হচ্ছে। তো ওনার বাবা তো শুনে অবাক হয়ে গেলেন যে এই ব্যাপারটা কী। তো উনি বললেন যে তোমাদের যে লোকেশানগুলো যে ঠিক করে তাকে একটা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো যে ওই লোকেশানটায় কি আগে কোনো সমস্যা হয়েছিল। তো তখন ডল ম্যাডাম বলছে যে বাবা আমি এটা আগেই জিজ্ঞেস করেছি, তো আমি সেরকম কিছু পাইনি, এরকম কেন হয়েছে বা কিছু। কিন্তু যেটা জানা গেছে ওই যে আর কি লোকটাই কাজটা করেছে, তো সে বলছে যে দেখুন আমরাও এর আগে 2-3টে প্রজেক্টের কাজ করেছি এখানে, কিন্তু এরকম কোনো কিছু হয়নি। তবে প্রথম যখন আমরা এখানে কাজ করেছিলাম, তো সেখানেও নাকি একজন ভদ্রলোক, সে ইউনিটেরই ছিল, সে নাকি একটা মেয়েকে বহুবার ওনার রুমের পাশ দিয়ে যাতায়াত করতে দেখেছে, এবং ওনার সাথেও এরকম 2-একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল। তো তারপরে ওই মানে বাংলোটা সম্পর্কে, লোনাভালার বাংলোটা সম্পর্কে যখন উনি একটুখানি রিসার্চ শুরু করলো, একটু জানা শুরু করলো, তো তখন উনি জানতে পারেন যে ওই বাংলোটা তো বহু পুরনো, তো বাংলোটা কিন্তু মানে ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়েছে, তারপরে ইন্ডিয়া স্বাধীন হয়ে যায়, ব্রিটিশরা চলে যায়, কিন্তু ওই বাংলোটা তখন একটা ওখানকার মানে সেই সময় তো প্রচুর ব্রিটিশ পরিবার তো ইন্ডিয়ায় থাকতো, তো তাদের মধ্যে না অনেকে পার্মানেন্টলি ইন্ডিয়াতেই থেকে গেছিলো। তো সেরকমই একটা ফ্যামিলি কিন্তু ওই বাংলোটা নিয়ে নেয়। হুম, বাংলোটা নিয়ে নেয়, কিন্তু ওখানে ওই বাংলোতে ওই ফ্যামিলির একটা মেয়ে ছিল, যে মেয়েটি কোনো একটা কারণে তার বাবা মায়ের উপরে কোনো একটা বিষয় নিয়ে তার রাগারাগি হয়, এবং সে নাকি নিজেকে মানে গৃহবন্দী করে ফেলেছিল, তাকে কোনোভাবেই বাড়ির লোকও মানাতে পারেনি, এবং মেয়েটি নাকি ওখানেই মারা গেছিল, এটা বহু বছর আগের কথা। এবং তারপরে ওই ফ্যামিলিটা আবার ওই বাংলোটাকে অন্য একজনের ওনারকে বেচে দেয়, বেচে তারা আবার তাদের নিজস্ব দেশে চলে যায়। তো
তো তারপর থেকে নাকি ওই যে বড় বাংলো আর ছোট বাংলোর মাঝখানে একটা নাকি ওই ছোট বাংলোর মধ্যে ঘর আছে, যেই ঘরটায় ওই কাজটা করেছিল, তো সেইখানটায় নাকি মানে ঘরটাকে পরে রিনোভেট করা হয়, কিন্তু ওই ঘরটায় কেউ কখনো থাকেনি তারপর থেকে। তাই মাঝে মধ্যে নাকি মেয়েটাকে দেখা যায়, কিন্তু সে কেন হঠাৎ করে এই ডলি ম্যাডামেরকে এভাবে এতটা প্রত্যক্ষভাবে দেখা দিয়েছিল, কারণ উনি যখন ঘরে, মনে করুন আমি ঘটনা যখন প্রথম বলছিলাম যে উনি যখন প্রথম ঘরের মানে দরজাটা দিয়ে লাইটটা বন্ধ করছিলেন, তখন কিন্তু উনি একটা খুব সুন্দর দেখতে একটি মেয়েকে ওনারই ঘরের পর্দার, জানলার পর্দার সামনে উনি কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। এবং ওই যে উনি রাতের বেলা একটা মেয়েকে গুনগুন করে গান করতে শুনেছিলেন, সেখানেও কিন্তু একটা মেয়ে ছিল, এবং সেই মেয়েটা মুখটা উনি স্পষ্ট দেখতে পারেননি, বাট শি ওয়াজ কোয়াইট সিমিলার টু দ্যাট গার্ল, যাকে কিন্তু উনি ওনার ঘরে একটা ঝলকের জন্য দেখেছিলেন। ঠিক আছে, তো তারপরে তো ওনার বাবা বললেন যে ঠিক আছে। তো এমনি তো ওনারা যে সিদ্ধিবিনায়ক যে টেম্পল রয়েছে, গণেশজির যে মন্দির রয়েছে, সেই সিদ্ধিবিনায়ক টেম্পলে বললো যে আমরা তো মাঝে মধ্যেই যাই, তো কালকে চলো, তুমি কাজে যাওয়ার আগে আমরা সে সিদ্ধিবিনায়ক টেম্পলে যাব। তো ওখানে গিয়ে খুব সুন্দর করে উনি পুজো টুজো দেন, এবং ওখানে ঠাকুরের আশীর্বাদী ফুল ওনার বাবাই বলেন যে তুমি এটা না একটা মাস তোমার সাথে সবসময় রাখবে। তো উনি একটা মাস উনি সবসময় এই ডল ম্যাডাম ওনার কাছে রাখতেন, এবং তারপর থেকে কিন্তু উনি ওনার ব্যাগেও সবসময় ওই সিদ্ধিবিনায়কজির একটা ছবি রাখেন। উনি যেখানে, কারণ প্রচুর ওনাকে আউটডোরে যেতে হয়, দেশে বিদেশে কাজ করতে যেতে হয়, তো তারপর থেকে আর এই সমস্যাটা হয়নি। কিন্তু উনি বিশ্বাস করেন যে সেদিন হয়তো ওই আত্মাটা কোনো কারণে, বা সেটা অনেক তিথি নক্ষত্র অনেক কিছুর ব্যাপার থাকে, এরপর উনি এগুলো নিয়ে অনেক স্টাডি করেছেন, অনেক রকমের বইপত্র পড়েছেন। তো সেখান থেকে উনি যেটা জেনেছেন, যেটা রল ম্যাডাম লিখেছেন, যে অনেক সময় না অনেক তিথি নক্ষত্রে অনেক আত্মা বলুন বা অনেক শক্তি বলুন, তারা না একটুখানি অ্যাক্টিভ হয়ে যায়, তাদের ক্ষমতা বেড়ে যায়, তারা অনেক সময় অনেক কিছু এমন কিছু করতে পারে সেই সব বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে, যেটা হয়তো তারা অন্য সময় পারে না। তো হতে পারে যে সেই জন্য হয়তো সেই মেয়েটি এখনও নিজের অস্তিত্বটাকে জানান দেওয়ার জন্য এরকম কোনো কিছু হয়তো করেছিল। আর ওই যে রিয়ানা বলে যে মেয়েটি ওরকম হয়েছিল, ওর কিন্তু খুব অদ্ভুতভাবে তারপর থেকে আর কখনোই ওরকম কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো এরও পরে উনি রিসেন্ট 2-3 মাস আগে আবার লোনাভলাতে ওইখানেই একটা কাজের প্রজেক্টের একটা কাজের জন্য গেছিলেন, কিন্তু তখন কিন্তু ওনার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তো এটাই ছিল ঘটনা। আর ডলি ম্যাডামকে তো অনেক অনেক ধন্যবাদ, উনি ওনার এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে ভূত ভগবান চ্যানেলের ঘটনা উনি শোনেন, সেটা উনি লিখেছেন, ওনার খুব ভালো লাগে। এবং উনি যে এত বড় একটা ঘটনা উনি পাঠিয়েছেন আমাদের সকলের জন্য, সেটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটাও করবেন। নিশ্চয়ই ডলি ম্যাডাম ঘটনাটা শুনবেন এবং আপনাদের কমেন্টগুলো নিশ্চয়ই পড়বেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।